আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। দলটির কোনো প্রচারণা চোখে পড়লেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার। জুলাই অভ্যুত্থানকালে মানিকগঞ্জে হত্যা মামলার আসামি তিনি। রাজধানীর বাতাস পরিশুদ্ধ করতে জনবহুল ও দূষণপ্রবণ এলাকায় এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি। কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে। এটি খুব বেশি পরীক্ষিত না, প্রকল্প না, এটা একটা পাইলট প্রচেষ্টা। আমরা দেখব এটা কাজ করে কিনা। অবশেষে খুলে দেয়া হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট সেতু। কাল উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। খুশি দুই পাড়ের বাসিন্দারা। অনলাইন জুয়ার ভয়াল থাবায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের শত শত পরিবার। অনেকে জমি জমা বেচেও অর্থলগ্নি করছেন জুয়ায়। জুয়ারিদের আইনের আওতায় আনার দাবি। আমাদের ফ্যামিলিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা খারাপ কাজ গেলে সগারেও শান্তি, তোমরা বুঝেন না। টাকা ধরে 100 টাকা 200 টাকা পাচ্ছে, 200 টাকা ধরলে 300 টাকা পাচ্ছে, এবার আস্তে আস্তে লোভ দেয়। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ না হলে পরমাণু সংঘাতে গড়াতো দাবি ডোনাল্ড ট্রাম্পের। বললেন, বাণিজ্য বন্ধের হুমকি দেয় যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন। সোমবার রাতে দীর্ঘ 3 ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর নিবন্ধন স্থগিতের ঘোষণা দেন ইসির সিনিয়র সচিব। রাতেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারির পরই বৈঠকে বসে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। 3 ঘণ্টারও বেশি সময় ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। সোমবার রাত 9টার পর প্রধান নির্বাচন কমিশনারের কক্ষ থেকে একে একে বের হন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা। ব্রিফিংয়ে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের কথা জানান কমিশনের সিনিয়র সচিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন, যেখানে বলা হয় বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আলোকেই নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসির এই সিদ্ধান্তের পর আগামী নির্বাচনে নৌকা মার্কার অংশগ্রহণ থাকবে কিনা তা নিয়েও তৈরি হলো সংশয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এর আগে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে দলটি কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রচারণা, মিছিল, সভা সমাবেশ ও সম্মেলন করতে পারবে না। যেখানে এ ধরনের কার্যক্রম দেখা যাবে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশা করেন, রাষ্ট্র ও দেশের স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার স্বার্থে এক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ থাকবে। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। এগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। তাজুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে।
এ মাসেই আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। অসংখ্য ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, অডিও ক্লিপিং, এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট, তথ্য প্রমাণাদি, আসামি যারা জবানবন্দি দিয়েছেন, সে স্বীকারোক্তি দিয়েছেন, সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। ঢাকার বাতাস পরিশুদ্ধ করতে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মহাখালী, গুলশান ও ফার্ম গেটের মতো জনবহুল এবং দূষণপ্রবণ এলাকায় বেশ কয়েকটি আউটডোর এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি। তবে এই যন্ত্রের কার্যকারিতার বিষয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। টেকসই উন্নয়নের দিকে না গিয়ে কেন ব্যয়বহুল এমন উদ্যোগ নেওয়া হচ্ছে তার উত্তর খুঁজেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন তানভীর মোরশেদ। বায়ু দূষণ ঢাকা শহরের নিত্যসঙ্গী। দিনের পর দিন বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষে থাকে ঢাকা। ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা PM2.5 এবং ক্ষতিকর গ্যাসীয় উপাদানের উপস্থিতি আছে স্বাভাবিকের চেয়ে 6 থেকে 7 গুণ বেশি। এমন পরিস্থিতিতে রাজধানীর কয়েকটি স্থানে আউটডোর এয়ার পিউরিফায়ার বসানোর পরিকল্পনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এসব যন্ত্র এর আশপাশের 30,000 ঘনফুট এলাকার বাতাস পরিশুদ্ধ করতে পারবে। পরীক্ষামূলকভাবে আপাতত 4 থেকে 5টি স্থানে বসানো হবে এই এয়ার পিউরিফায়ার। একজন ফিলান্থ্রপার উনি বললেন যে আমি আমার নিজ খরচে আমি এটা টেস্ট করে দেখতে চাই যে কাজে দেয় কিনা। ইনভেস্টমেন্ট, ইনস্টলেশন এবং দেখাশোনা পুরোটাই হচ্ছে ওনারা করবেন। কাজ করলে আমরা এটা কন্টিনিউ করব, কিন্তু আমরা কিনবো না। কেউ যদি ভলেন্টারিলি এগুলো করে তাহলে ভালো, আর কাজ না করলে তো আমরা বন্ধ করে দেবো। রাজধানীর বেড়িবাঁধ অঞ্চলের মতো এমন প্রচণ্ড ধুলোয় আচ্ছাদিত থাকে গোটা ঢাকা শহর। মাঝে মধ্যে পানি দিয়ে সেই ধুলো নিরসনের চেষ্টা করা হলেও তা কার্যকর হয় না খুব একটা। তার উপর গাছের সংখ্যা কম এবং যানবাহনের ধোঁয়া, সব কিছু মিলিয়ে দূষণের যে কারণ সেগুলোকে সমাধানের চেষ্টা না করে শুধুমাত্র এয়ার পিউরিফায়ার দিয়ে দূষণ কমানোর যে প্রচেষ্টা, সেটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের আগে এয়ার পিউরিফায়ার বা স্মগ টাওয়ার দিয়ে দূষণ রোধের চেষ্টা করেছে ভারত, চীন সহ বিভিন্ন দেশ। তবে সেসব দেশে এমন প্রযুক্তি খুব একটা সফলতার মুখ দেখেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণত এটি ইনডোর এনভায়রনমেন্টে ব্যবহার করা হয়। 4 ধরনের এয়ার পলিউটেন্ট আছে। এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে। সো অন্যান্য পলিউশনগুলো রিমুভালের ক্ষেত্রে এটি খুব বেশি এখনও বেশি পরীক্ষিত না। এবার তাহলে দেখা যাক ডিএনসিসির এই এয়ার পিউরিফায়ারের কার্যপ্রণালী। HDCT 51000 মডেলের এসব এয়ার পিউরিফায়ার এর আশপাশের 30,000 ঘনফুট এলাকার বাতাস থেকে অতি ক্ষুদ্র ধূলিকণা PM2.5 এবং PM10 ধূলিকণা 90% পর্যন্ত শোষণ করতে পারবে। অর্থাৎ ধূলিকণা শোষণ করতে পারলেও এটি বাতাসে বিদ্যমান দূষিত গ্যাসীয় পদার্থগুলো শোষণে ব্যর্থ। তবুও এই ধরনের উদ্যোগ নেওয়া কতটা যুক্তিযুক্ত? এই ধরনের ইনোভেশন কোনো জায়গায় কাজ করতে পারে, কোনো জায়গায় কাজ না করতে পারে। যে কারণে শুধুমাত্র কন্ট্রোল ওয়েতে পাইলটিংয়ের জন্য
একটি বা দুটি করে দেখা যেতে পারে, কিন্তু এটিকে প্রকল্প হিসাবে শত কোটি টাকার ইনভেস্টমেন্ট হিসাবে এখনই দেখার সুযোগ নেই। ডিএনসিসি প্রশাসক বলছেন, কিছু গণমাধ্যমে এই এয়ার পিউরিফায়ার নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটিকে মূলত কোনো সমাধান হিসেবে নিচ্ছে না ডিএনসিসি। আমরা যদি মনে করি যে এটাকে আমি শুধু পিউরিফায়ার দিয়ে করব, দিস ইজ এ কমপ্লিটলি রং আইডিয়া। এটা বুঝি প্রকল্প না, এটা একটা পাইলট প্রচেষ্টা আমরা দেখব এটা কাজ করে কিনা। বিভিন্ন অভিযোগ মাথায় নিয়েই আন্তর্জাতিক দাতা সংস্থা CRS এর সাথে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ডিএনসিসি। তবে ঠিক কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়িত হবে তা এখনও নির্ধারিত হয়নি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট রেল কাম সড়ক সেতু। নির্মাণে ব্যয় হচ্ছে 11,560 কোটি টাকা। আগামীকাল 14 মে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা পূরণ হতে যাওয়ায় উচ্ছ্বসিত কর্ণফুলীর দুই পারের মানুষ। কয়েক ধাপে সংস্কারের পর কালুরঘাট সেতুর রং আর সড়ক চকচক করলেও এখনও ট্রেন আসলে বন্ধ থাকে দুই পাশে যানবাহন চলাচল। ঘড়ির কাঁটা ধরে পারাপার হয় দুই পারের মানুষ। স্থানীয়দের অভিযোগ, রেলকাম সড়ক সেতুর দীর্ঘদিনের দাবি পূরণ করেননি কোনো সরকার। এবার ঘুচতে যাচ্ছে সে অপূর্ণতা। রুগী মনে করেন যাইতে অনেক সময় লাগে, এমার্জেন্সি যাচ্ছে না, ট্রেন এসে পড়ে জামে পড়ি থাকে আর কি। কোনো একটা অ্যাম্বুলেন্স আসলেও যাইতে পারে না, পরীক্ষাতে ঠিক মতো যাইতে পারতেছে না, এটা অনেক বেশি কষ্ট হচ্ছে আমাদের জন্য। অবশেষে কর্ণফুলী নদীর উপর নির্মিত হচ্ছে কালুরঘাট রেলকাম সড়ক সেতু। আগামী 14 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তবে এই ভিত্তিপ্রস্তরও একটু ব্যতিক্রম, যেখানে নেই উদ্বোধকের নাম। বোয়ালখালীটা উপসর করার কথা ছিল, আমাদেরকে আরেকটা সেতু দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে কোনো মন্ত্রী দেয় নাই। অনেক মানুষ আসে গিয়ে হতা হাস কিছু নয়। যদি আমাদের কপাল ভালো হয়, ভাগ্য ভালো হলে তাহলে কাজটা হবে আর কি। কর্ণফুলী নদীর উপর বিদ্যমান রেল সেতুর 70 মিটার উজানে নতুন এই সেতু নির্মিত হবে। দুই পাশে 2 লেন করে 4 লেনের সংযোগ সড়ক। এক পাশে চলবে ট্রেন, অন্য পাশে বাস, ট্রাক সহ সাধারণ যানবাহন। প্রকল্পের সম্ভাব্য ব্যয় 11,560 কোটি টাকা। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করবে রেল কর্তৃপক্ষ। অত্যাধুনিক একটি দৃষ্টিনন্দন সেতু হবে। এখানে দুটো রেল লাইন থাকবে ডুয়েল গেজের, দুটো সড়ক লেন থাকবে। দুই পাশে 4.5 কিলো করে রেলের জন্য ভায়াডাক্ট হবে, 2 কিলো করে রোডের জন্য ভায়াডাক্ট হবে। প্রস্তাবিত সেতুর দৈর্ঘ্য 700 মিটার। পানি থেকে সেতুর উচ্চতা 12.2 মিটার। সেতুতে ট্রেন 100 ও যানবাহন 60 কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। 2030 সালে নির্মাণ শেষ হওয়ার কথা। টেন্ডার ড্রপ হয়ে গেছে এবং এটা মূল্যায়ন চলতেছে। এটার জন্য আলাদা ডেডিকেটেড পিডি নিয়োগ দেওয়া হয়েছে, উনি কাজ করতেছেন। আমরা আশা করতেছি যে এটা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের প্রজেক্টের কাজ শেষ হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। অনলাইন জুয়ার ভয়াল থাবায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের শত শত পরিবার। কেউ কেউ জুয়ায় লগ্নি করতে বিক্রি করেছেন জমি জমাও। চোখের সামনে বহু পরিবারকে ধ্বংস হতে দেখেও জুয়ারিদের সংখ্যা দিন দিন বাড়ছেই। সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি এসব অনলাইন বেটিং সাইটের পেছনে থাকা রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। চটকদার এমন বিজ্ঞাপনে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। অল্প পুঁজিতে কয়েক গুণ লাভ, মুহূর্তে হওয়া যাবে লাখপতি। অনলাইন জুয়ার এসব লোভনীয় ফাঁদে হরহামেশে পা দিচ্ছে শত শত মানুষ। ঠিক এভাবেই দ্রুত বড়লোক হবার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর গ্রামের তাপস রায়। সহায় সম্পদ হারিয়ে এখন কোনো রকমে দিন কাটছে তার পরিবারের। আমাদের ফ্যামিলিটাও অনেকটাই এটা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পদও অনেক নষ্ট হয়েছে। আর যেন এরকম কারণ না হয়। বাম্মাও একটা খারাপ কাজ গেলে সকারে অশান্তি, তোমার বুঝেন না। তাপসের মতো অনলাইন বেটিংয়ে সবকিছু হারিয়েছেন আরও অনেকেই। অভিযোগ রয়েছে স্থানীয়ভাবে এসব বেটিং এজেন্টদের নিয়ন্ত্রণ করেন স্থানীয় এক রাজনীতিবিদ। এই বিষয়ে জানতে চাইলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি। মানে অনেক নষ্ট হয়ে যাচ্ছে,
দেখেন যে টাকা ধরে 100 টাকা 200 টাকা পাচ্ছে, 200 টাকা ধরলে 300 টাকা পাচ্ছে, এভাবে আস্তে আস্তে লোভ দেয় দেখা যায় একসময় মানে 20,000 টাকা ধরে, 20,000 টাকা ধরার পর মানে 40,000 টাকা আশা করে, দেখা যায় 40,000 পাই না, ওরা সব চলে যায়। একটা সিম ওদের 7.5 লক্ষ টাকা, তিনটা ছেলের কাছে 3-7 লক্ষ টাকা হলো সিমে কিনা আছে খালি একটা সিম, যে সিমটা ডিলার আর কি, সেই সিমটার দাম হচ্ছে 7.5 লক্ষ টাকা। ওটাতে কিবা খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে দেয় আর কি, ডিলারি ওরা খেললেও বেনিফিট আসবে, না খেললেও বেনিফিট আসবে। ওরা হচ্ছে মূল হতা মানে প্রতিদিন। সভাপতির নাম কি? সাইদুর রহমান। গোটা বাংলাদেশে করে, কিন্তু এই বিষয় নিয়ে আর কোথাও কোনো কথা শুনি না, শুধু এখানকার কথাই শুনি। কেন এখানকার কথা শুনি? আওয়ামী কোনো নিজস্ব কোনো একদম ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য মানে এগুলো বক্তব্য বৃত্তি দিচ্ছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য কাউকে কাউকে কালারিং করতেছে। আমরা রাজনীতি করি, স্বচ্ছভাবে রাজনীতি করি, আমার রাজনীতি ক্যারিয়ার আপনারা যাচাই করেন। পুলিশ জানায় মাঠ পর্যায়ে প্রচারণা চালানোর পাশাপাশি জড়িতদের ধরতে কাজ চলছে। এই সমস্যাটি আমরা জেনেছি, আর এই বিষয়ে আমাদের স্পেশালি ডিবি টিম কাজ করছে। আমরা সিআইডি সহ অন্যান্য যারা সংস্থা আছেন, যে সংস্থাগুলো সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে পারি, তাদের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। গত 6 মে অনলাইনে সব ধরনের জুয়া নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। জুলাই অভ্যুত্থানের চরম উত্তাপের মাঝেই পটুয়াখালীর বাউফলে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ অস্ত্রটি জব্দ করতে পারলেও এখনও গ্রেফতার করতে পারেনি অস্ত্রের মালিককে। এলাকাবাসীর দাবি অস্ত্রটি স্থানীয় এক আওয়ামী লীগ ক্যাডারের। শুধু তাই নয়, এই অস্ত্রটি সেই ক্যাডারের 1 দশকের ত্রাসের রাজত্বের হাতিয়ার। জুলাই অভ্যুত্থান যখন তুঙ্গে, তখন উত্তাল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা পটুয়াখালীও। সেই উত্তাপের মাঝেই 30 জুলাই বাউফলের বিডিসি এলাকার এক স্থানীয়ের বাড়ির খড়ের গাদা থেকে উদ্ধার হয় ভিন্নধর্মী এই আগ্নেয়াস্ত্র। এটা মাইনুদ্দিনের হাতেই অস্ত্রটা অনেকেই দেখছে। পুলিশ আমাদের কাছে কোনো জিজ্ঞাসা করেনি, অদ্যবধি আমি এটা থানায় আলাপ করেছি, অস্ত্র থানায় নাই। মাইনুদ্দিন ইসলাম নাইম নওমালা ইউনিয়ন যুবলীগের সদস্য, স্থানীয়দের কাছে পরিচিত আওয়ামী লীগ ক্যাডার হিসেবে। ধারণা করা হয় এই অস্ত্র ছিল তার আন্দোলন দমনের ব্যাকআপ। জুলাইয়ে যে আন্দোলনকারীরা আছে তাদের উপরে হামলা চালানোর জন্য কিন্তু এই অস্ত্রটি কিন্তু রাস্তার পাশে এনে রাখতে পারে। যে অস্ত্রটি পাওয়া গেছে সেটা আমাদেরকে আক্রমণের উদ্দেশ্যে ব্যবহারের জন্য মূলত এভাবে নিয়ে আসা হয়েছিল। স্থানীয়দের মতে বিভিন্ন নেতাদের ছত্রছায়ার পাশাপাশি এই অস্ত্রই ছিল মাইনুদ্দিনের 1 দশকের ক্ষমতার অন্যতম হাতিয়ার। বিভিন্ন সময় এই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর পাশাপাশি কয়েকজনকে গুলিও করে সে। দখল, চাঁদাবাজি, হামলার মতো শত অভিযোগ তার বিরুদ্ধে। এমনকি পট পরিবর্তনের পরও হুমকি ধামকি দিয়ে যাচ্ছে মামলার বাদীদের। মাইনুদ্দিন এবং আবু তালেব, জাকির হোসেন শিকদার, শাহজাহান শিকদার পিডিও, এদের নেতৃত্বে কামাল বিশ্বাসের হুকুমে আমার এবং পাশে আমার দোকান আলমগীর বিশ্বাসের দোকান একবারে ঝাঁঝরা করিয়ে ফেলায়। এই অস্ত্র দিয়ে মনে করেন আরও একবার ওই জহিরের গুলি করেছে, তার গরু নিয়েছে, জহিরের তার নামে মামলাও আছে। আমারও হুমকি হামকি দেয় না, আমার জায়গা জমি, আমি আপন চাচা। সেই অস্ত্রটি জব্দ করা গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরেই মাইনুদ্দিন। কোনোভাবেই যেন তাকে ধরতে পারছে না পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাতেও তৎকালীন ও বর্তমান ওসি তথ্যে নেই কোনো মিল। মামলা হয়েছিল, মামলা তো চার্জশিট দিয়েছিল, ওই মামলার তো আইওজি আছে, এটা চেক করলেন। আমাদের পুলিশ জব্দ করেছেন, জব্দ করে সিআইডি এক্সপার্টের কাছে পাঠিয়েছিলেন জিডি মূলে। সিআইডি এক্সপার্ট যেটা তথ্য দিল, এটা ছিল একটা এয়ারগান, এবং সেই এয়ারগানটা এখনো জব্দ মূলে জিডি মূলে আমাদের মালখানায় জমা আছে। এটা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত। পুলিশ জানায় হত্যা চেষ্টা, দখলদারিত্ব সহ অন্তত 6 মামলার আসামি এই মাইনুদ্দিন ইসলাম নাইম। তবে অভিযোগ আরও অনেক বেশি বলছেন ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সংযোগ সড়ক ছাড়াই নির্মিত হচ্ছে সেতু। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। স্থানীয়রা বলছেন, বর্ষাকালে জমির অতিরিক্ত পানি নিষ্কাশনের নালার উপর এত বড় সেতু নির্মাণ অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। সেতুটির সংযোগ সড়ক নির্মাণের দাবি তাদের। অন্যদিকে প্রশাসন দায় চাপাচ্ছে পূর্ববর্তী কর্মকর্তাদের ওপর। চারপাশেই ফসলি জমি, আশেপাশে নেই কোনো রাস্তা, অথচ এমন একটি জায়গায় নির্মিত হচ্ছে ব্রিজ। এ নিয়ে উঠেছে প্রশ্ন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ার মণ্ডলপাড়া এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়েই চাষাবাদ। সেখানে আছে ছোট একটি নালা, তার উপর তৈরি হচ্ছে 10 ফুট উচ্চতার ব্রিজটি। এলাকাবাসী বলছেন সংযোগ সড়ক ছাড়া কাজে আসবে না অবকাঠামোটি। পশ্চিম সাইডে যাওয়ার কোনো বুদ্ধি নেই, কিন্তু শীত হয়ে গেছে বড়, কিন্তু এতটা শীতের আমাদের দরকার ছিল। আমরা কোনোদিন শুনি নাই যে আগে সেতু পরে রাস্তা, এক রাস্তা দুই সাইড ভেঙে চলে গেছে, রাস্তা কোনো খোঁজ খবর নাই। এত বড় সেতু না দিলেই পারতো। এরই মধ্যে ব্রিজের 50 ভাগ কাজ শেষ হয়েছে, তবে সড়ক নির্মাণে নেই দৃশ্যমান অগ্রগতি। এক পাশে রাস্তা আছে, এক পাশে রাস্তা নাই, মধ্যখানে ব্রিজ আছে আর কি। যে ছোট রাস্তা আমরা কৃষি জমি করি, এখানে অনেক টাকা ব্যয় করে সরকারের ঘাটতি না আমাদের, আসলে এটা ব্রিজ দেওয়া ঠিক হয় না। টাকাগুলো নষ্ট না করে যেন জনগণের উপকার হয় এমন কিছু জায়গায় টাকাগুলো খরচ করে। আমি ক্যামেরার সামনে আপনার কথা বলতে পারবো না। এ বিষয়ে কথা বলতে রাজি নন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দায় চাপালেন আগের কর্মকর্তার উপর। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইউএনও, জানালেন দ্রুতই শুরু হবে সড়কের কাজ। এটা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি, আর একই সাথে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি আছেন তিনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন, আমিও কথা বলে আমরা একটু চেষ্টা করব যে আমাদের অপর পাশের সংযোগ সড়কটা নির্মাণ করে দেওয়ার জন্য। 2023-24 অর্থ বছরে সেতু নির্মাণ প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে 15 মিটার দৈর্ঘ্যের এই অবকাঠামোটি। ব্যয় ধরা হয়েছে 43,46,000 টাকা। রাকিব সরকার, যমুনা নিউজ। মসজিদের জন্য ওয়াকফ করা জমি থেকে মাটি কেটে বিক্রি হচ্ছে দেদারসে। অভিযোগ উঠেছে জমি ওয়াকফকারীর আত্মীয়ের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন মাটি বিক্রি বাবদ কোনো টাকা মসজিদ নির্মাণ ফান্ডে বুঝিয়ে দেননি মুসলিম উদ্দিন। তবে অভিযুক্তের দাবি মাটি বিক্রির টাকা দিয়ে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার একমাত্র মসজিদ এটি। ভাঙাচোরা জীর্ণ এই মসজিদেই নামাজ আদায় করেন মুসল্লিরা। আরবি শিখতে আসে শিশু কিশোররা। ঝুঁকিপূর্ণ এই মসজিদ ভবনটি যে কোনো সময়ে ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। এমন অবস্থায় 937 শতক জমি মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করেন গ্রামের জাগির মাহমুদ মণ্ডল। উল্লেখ করা হয় মসজিদ নির্মাণ এবং জমির অন্য অংশ থেকে প্রাপ্ত অর্থ উন্নয়নের কাজে ব্যবহার করতে হবে। বিষয়টি পরিচালনার জন্য গঠন করা হয় কমিটি। তাদের সিদ্ধান্তে জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করেন স্থানীয় চাষিরা। সেখান থেকে পাওয়া অর্থ জমা হয় মসজিদ কমিটির তহবিলে। তবে নির্মাণ কাজ শুরুর আগেই মারা যান জাগির মাহমুদ। বিপত্তির শুরু এরপর থেকেই। এখানে দলিলে উল্লেখ আছে যে এই জায়গার আয় দিয়ে এই গ্রাম এলাকায় যে কোনো মানুষের উন্নয়ন করা যায়, কিন্তু তারা এই উন্নয়নটা না করে দেদারসে মাটি বিক্রি করতে। মসজিদ কমিটির প্রধান হিসেবে জায়গা করে নেন জাগির মাহমুদের চাচাতো ভাইয়ের ছেলে মুসলিম উদ্দিন। তার বিরুদ্ধে অভিযোগ মসজিদ তৈরির জমি থেকে দেদারসে মাটি বিক্রি করছেন তিনি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে। মাটি বেচে যদি মসজিদ দিতে হয়, পরে মসজিদ না দেওয়াই ভালো। কত টাকা আসলো, কত টাকা গেল, কত টাকা তারা মাটি বেচলো, তারা কোথায় মসজিদটা দিবে, মসজিদের জায়গাও এখনো ফিক্স হয়। এবার 1 লাখ বা 2 লাখ বা 3 লাখ টাকা নিয়ে ওনারা ওগুলো আত্মসাৎ করে ফেলছে। ফসল তো মসজিদের কোনো উন্নয়ন নাই, ফসল তারা 1 টাকার ফসল পাইতেছে না। তবে মুসলিম উদ্দিনের দাবি মাটি বিক্রির টাকা মসজিদের নির্মাণ ব্যয় বাবদ তহবিলে জমা হবে। যারা অবজেকশন দিচ্ছে তারা 5টা-7টা মামলা হেরে গেছে, তারপর হাইকোর্টে হেরে গেছে। হাইকোর্ট হেরে যাওয়ার পর আমরা মসজিদ করতে চাচ্ছি, কিন্তু মসজিদটা তারা কোনো অবস্থায় করতে দিতে চাচ্ছে না। নায়েব সাহেবের নামে আর মতলির নামে যৌথ একটা অ্যাকাউন্ট হবে, মাটি কাটা সম্পূর্ণ টাকা ওই অ্যাকাউন্টে জমা হবে। তারপরে আমি এটা দেখবো, মসজিদ করে দেবো আপনাকে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি কোনো অভিযোগ পাওয়া যায় যে সত্যিকার অর্থেই তারা আসলে আইন বিরোধী কোনো কাজ করছে, আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। স্থানীয়দের দাবি এখন পর্যন্ত 100 ট্রাকের বেশি মাটি বিক্রি হয়েছে। প্রতি ট্রাক মাটি বিক্রি হয়েছে 1800 থেকে 2000 টাকায়। অথচ মসজিদ কমিটির কাছে 1 টাকারও হিসাব দেননি মুসলিম উদ্দিন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চাঁদপুরে বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। প্রিয় মাছ ইলিশের দাম কেন এত বেশি? অনুসন্ধানে দেখা গেছে ভিত্তি মূল্যের কারণে দাম বেড়ে যায় কয়েক গুণ। যদিও ব্যবসায়ীরা বলছে পচনশীল হওয়ায় ভিত্তি মূল্য নির্ধারণ করা সম্ভব নয়।
গেল এক সপ্তাহে চাঁদপুর মাছঘাটে ইলিশ এসেছে অন্তত 4000 মন। মাছের ভালো সরবরাহ থাকার পরও কেন কমছে না ইলিশের দাম? ক্রেতারা বলছে মাছ ঘাটে আসার পর পাইকাররা দর কষাকষির শুরুতেই আড়তদাররা দাম বাড়িয়ে দেয়। বাধ্য হয়েই দাম বাড়াতে হয় খুচরা বিক্রেতাদের। এতে ইলিশের দাম চলে যায় ক্রেতাদের সাধ্যের বাইরে। ফোন করলে ডাক দিতে দিতে দামটা 80,000 থাকে না, 90,000, অনেক সময় 95,000, অনেক সময় 1 লাখ উঠে যায়। তখন কেজি প্রতি 2400-2500 টাকা উঠে যায়, যে কারণে দামটা বৃদ্ধি। আর 4-5 জন ডাইকা আরো বৃদ্ধি করে। তখন বৃদ্ধি করে মাছটা যখন দোকানদারের হাতে যায় তখন এই মাছটার কেজি হয়ে যায় প্রায় 3000 টাকার উপরে। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে এমনভাবে চলে গেছে আমরা বাজারে আসিয়া যাই, কিন্তু একটা বড় মাছ কেনার ওই রকম দুঃসাধ্য আমাদের হয় না। অনুসন্ধানে দেখা গেছে ভিত্তিমূল্য চওড়া হাঁকান আড়তদাররা। কারণ দাম যত বেশি তাদের কমিশনও বেশি। তারা দাদনের মাধ্যমে 3 থেকে 6% কমিশন পেয়ে থাকে। যদিও ব্যবসায়ীরা বলছে ইলিশের দাম নির্ধারণ হয় যোগানের উপর। যোগান বাড়লে স্বভাবতই দাম কমে। 7-8 জন পাইকার ডাক দেয়, একজনে একটা দাম উঠায় আর কি, যেটা আপনার মাছ যাবো 60,000 টাকা, হে 40,000 টাকা কয়, তখন আমরা ডাক ধরি 40 থেকে শুরু করে ওটা যদি 60 বা 50-এর মধ্যে যতটুকু যায়, যেই পাইকারে কয় লাস্টে আর যারা না পাই তখন আমরা মাছটা দিয়ে দিই। যখন মাছটা মনে করেন আমদামি একটু কম তখন ওই কি মাছের দামটা বাইরে যায়। ব্র্যান্ডিং কিন্তু ইলিশের কিন্তু একটাই চাহিদা, সেটা হচ্ছে চাঁদপুর। তো চাঁদপুরের মাছটার প্রতি সবারই কিন্তু একটা দুর্বলতা কাজ করে, বিশেষ করে এই কারণেই মনে করেন মাছের দামটা বেড়ে যায়। কারণ গরু হচ্ছে একটা মনে করেন আয়া মনে করেন 5 জনে মনে করেন এটার ভিতরে ঘিরা ধরে, এই কারণে জিনিসটার দামটা বাইরে যায়। অবশ্য মৎস্য বণিক সমিতির নেতারা বলছে মাছের আকার ভেদে অনুমানের উপর ভিত্তিমূল্য ধরা হয়। পাইকাররা ইচ্ছেমতো দামাদামি করতে পারে, এখানে সিন্ডিকেটের বিষয় নেই। পাইকার 30,000 টাকা থেকে মূল্যায়ন শুরু করলো, 30,000, 31,000, 32,000, অনেক পাইকার তো মূলাইতে 40-45,000 টাকা উঠে যায়। অনেক সময় 50,000 টাকা চাইছি, 50,000 টাকায় দিয়ে নিয়ে যায়। এটা কাঁচামাল, এটা পচনশীল। এটা আমি 40,000 টাকা বিক্রি করবো এই কথা বৈশা থাকলে কেউ নিবে না। আপনার 25,000 টাকা বিক্রি করতে হইব, 26,000 বিক্রি করতে হইব। বর্তমানে চাঁদপুরের মাছঘাটে আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 2 থেকে 3,000 টাকা কেজি। আর চট্টগ্রাম বা মিয়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2,000 টাকা কেজি দরে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। হুঁশিয়ারি শিল্পে বড় সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে বাড়ছে উৎপাদন। ফেলে দেয়া ঝুট কাপড়ের সুতায় আধুনিক যন্ত্রে তৈরি হচ্ছে শীতের বাহারি পোশাক, যা পূরণ করছে স্থানীয় চাহিদা। বছরের 12 মাসে কর্মচঞ্চল থাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের 6টি গ্রাম। উদ্যোক্তারা জানান সুতার সহজপ্রাপ্যতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা গেলে বাড়বে উৎপাদন। মাহফুজ মিঠুর ছবিতে গাইবান্ধা থেকে ফিরে রিমন রহমানের রিপোর্ট। লাল, নীল কিংবা হলুদ বেগুনি বাহারি রঙের সুতায় বসত ঘরে দিনরাত ধরেই চলছে নিখুঁত বুনন। যন্ত্রের সাহায্যে তৈরি হচ্ছে শীতের পোশাক, সোয়েটার, কার্ডিগান, মোজা, মাফলার, টুপি সহ নানান পোশাক। তীব্র গরমের এই সময়ে শীতের পোশাক বানাতে ব্যস্ত গোবিন্দগঞ্জের 20,000 শ্রমিক। বলা যায় 12 মাসেই কর্মব্যস্ত নয়ারহাট, কোচার শহর সহ আশপাশের এলাকা। হাতের মেশিন প্রতিজনকে একজন করে একটা করে মেশিন চালান না, আর এখন মনে করেন যে ডিজিটাল যুগ হিসেবে এখন কম্পিউটার সব কিছু, সেই হিসেবে একজন হলে 5টা মেশিন চালার পায়। ইনভেস্ট বেশি করা না আগে, এখন টাকার সমস্যা, ওর জন্য আমরা মনে করেন যে বেশি মাল প্রোডাক্ট করতে পারি না। অর্ধশতকের বেশি সময় ধরে হাতেই তৈরি হতো এসব শীতবস্ত্র, কিন্তু এখন সেই জায়গা দখল করেছে নিটিং, সার্কুলার, অটো প্যাকিং, সুইং, এমব্রয়ডারি, কোর্নিং ও রোলিং মেশিন। আগে ছোট ব্যবসায়ী আসছিল, তখন মুজর মেশিন, টুপির মেশিন এমনি আসছিল, সেগুলো মনে করেন না হলেও 12-14 বছর হচ্ছে। 3টে মেশিনও চালান, তাও অন্তত 50 লক্ষ টাকা লাগবে, কিন্তু আমাদের পুঁজি কম দেখে আমাদের মনে করেন যে 1 মাস অন্তর অন্তর বেচা লাগে। গার্মেন্টস ঝুট কাপড় থেকে বের করা সুতা দিয়েই তৈরি হচ্ছে এসব পোশাক। স্থানীয় উৎস ছাড়াও সুতার বড় যোগানদাতা বগুড়ার আদমদিঘির সাউইল হ্যান্ডলুম ক্লাস্টার। পণ্যটা তৈরি করি, এটার মার্কেটটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ। এটা আমরা মার্কেটটা অন্য দেশে বা বার কন্ট্রাক্ট বা পণ্য রপ্তানির জন্য আমরা এই সুবিধাগুলো চাই, বানায় স্টক করি। ওই জন্য আমাদের হলো ডিপোজিটটা বেশি লাগে, লিকুইড মানি বেশি প্রয়োজন। আমাদের আরও যদি সহযোগিতা, সরকারি সহযোগিতা থাকে, আমরা আরও ভালো করতে পারব। প্রায় 1000-এর বেশি হুঁশিয়ারি কারখানা নিয়ে একটি কর্মচঞ্চল শিল্প ক্লাস্টার ঘোষণা করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন। উদ্যোক্তাদের স্বল্প সুদে আর্থিক যোগান দেওয়া ছাড়াও দক্ষতা বাড়াতে দেওয়া হয় প্রশিক্ষণ।
দীর্ঘ 70 বছরের পথ পরিক্রমায় জাতীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করছে হুঁশিয়ারি শিল্প। এখানে উৎপাদিত বিভিন্ন পণ্য দেশীয় বাজার দখল করে নিয়েছে। তবে সরকারের নীতি সহায়তা পেলে এই পণ্যগুলোই বিদেশে বড় ধরনের রপ্তানি বাজার তৈরি করা সম্ভব। খুব বেশি হয়তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়নি, তো আমরা আমাদের এটা নিয়েও একটা চিন্তাভাবনা আছে যে আমরা আমাদের কোনো এক পার্টনার ফ্যাশন ডিজাইনারদের হেল্প নিয়ে আমরা ওনাদেরকে এটার ব্যাপারেও হয়তো কিছু ট্রেনিং দিলে ওনাদের ওইটাতে ওনাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হবে, ওনাদের মার্কেট করতে আরও অনেক ইজিয়ার হবে। এই এলাকায় বছরে হুঁশিয়ারি পণ্যের ব্যবসা 100 কোটি টাকা। তবে বিদ্যুৎ বিভ্রাট দূর করা গেলে দ্বিগুণ করা সম্ভব উৎপাদন। রিবন রহমান, যমুনা নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। গতানুগতিক ডিজাইনে পড়ে থাকলে চলবে না। ডেনিম নিয়ে গবেষণা বাড়াতে হবে বাংলাদেশকে, খুঁজতে হবে প্রযুক্তির পরিবেশ বান্ধব সমাধান। এমনটা মনে করেন ডেনিম এক্সপোতে আসা বিদেশি পর্যবেক্ষকরা। বলছেন শুধু ডেনিমকে ঘিরে বিলিয়ন ডলারের নতুন বাজার বাংলাদেশের সামনে। দেশীয় উদ্যোক্তারা বলছেন সে বাজার ধরতে দরকার নীতি সহায়তা। পাথরে ঘষে বা ব্লিচ দিয়ে ডেনিমের উপর ডিজাইনের দিন শেষ। এখন কাজ চলছে লেজার দিয়ে, অর্থাৎ ফেডিং, হুইস্কার বা ব্রেকিং যেই ডিজাইনই হোক না কেন, কম্পিউটারে ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে সেই নকশা উঠে যাচ্ছে ফ্যাব্রিকে। এমন যন্ত্রের দেখা মিলছে এবারের ডেনিম এক্সপোতে। রাজধানীর আইসিসিবিতে একই ছাদের নিচে 14টি দেশের অংশগ্রহণকারীরা। চীনা কোম্পানির দাপট সবচেয়ে বেশি, এর বাইরে আছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইটালি, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কোম্পানি। ফ্যাব্রিক আর সুতার পাশাপাশি পরিবেশ বান্ধব যন্ত্র, কেমিক্যাল, এমনকি বোতাম, জিপার, রিভেট ও লেদার প্যাচের মতো অ্যাক্সেসরিজ নিয়ে হাজির হয়েছেন তারা। বাংলাদেশ ডেনিম উৎপাদনে ভালো করছে, কিন্তু মনে রাখতে হবে শুধু কম দাম দিয়ে এখন বাজারে টিকে থাকা কঠিন। সেক্ষেত্রে নতুন গবেষণার মাধ্যমে আধুনিক ফ্যাশন ও ট্রেন্ড সামনে আনতে হবে, তাহলেই বিশ্ববাজারে বাংলাদেশি ডেনিমের কদর বাড়বে। বাংলাদেশ এখন প্রিমিয়াম পণ্য উৎপাদনে মনোযোগ বাড়াচ্ছে, সেজন্য অনেক কোম্পানি নতুন বিনিয়োগও করছে। ডেনিম উৎপাদনে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রযুক্তি খুঁজছে। আমার মনে হয় এখানে ডেটার ব্যবহার বাড়ানো জরুরি, তাহলেই কারখানার কার্বন নিঃসরণ কিংবা পানির ব্যবহার নিয়ে সঠিক তথ্য জানা যাবে এবং তা সমাধান করা যাবে। এবারে ডেনিম এক্সপোতে অন্যতম আকর্ষণ ট্রেন্ড জোন। গতানুগতিক ফ্যাব্রিকের বাইরে এখানে তুলে ধরা হচ্ছে পরিবেশ বান্ধব ইন্ডিগো থেকে হাল আমলের ডিস্ট্রেসড বয়ফ্রেন্ড জিন্স, যা ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনারদের নতুন ট্রেন্ড আনতে বড় ভূমিকা রাখছে। বিদেশি এসব প্রতিষ্ঠানকে বিশ্ববাজারে শক্ত টক্কর দিচ্ছে দেশি প্রতিষ্ঠান। বাংলাদেশ স্পেশালি ডেনিমে লিডিং পজিশনে আছে, আর ডেনিমের সাথে সাথে ডেনিমের আইটেমসগুলো যে জিন্স বাটন বা জিন্স রিভিট, সেগুলো আমরা প্রোডাকশন করতেছি। তো সেই তুলনায় গত 3-4 বছরের আগের যে অবস্থান ছিল, সেই তুলনায় আমাদের বিজনেস ডাবলের জায়গায় আরও বেশি হয়েছে। দ্যাট মিনস ডেনিমের অর্ডার বাড়তেছে বাংলাদেশ। ফেব্রিক তো স্টিল নাও চাইনিজ মার্কেট 50% দখল করে আসছে, বাট আমাদের দেশে এখন অনেক ভালো ভালো কোম্পানি আসতেছে, আগে আসছে, ভালো ভালো ফেব্রিক সাপ্লাই করছে। এবং এইসব কোম্পানি আগে আসার ক্ষেত্রে আমরা যখন ইউএসএ মার্কেট চিন্তা করি, ইউএসএ মার্কেটের অলমোস্ট ডেনিমে আমরা এখন মার্কেট লিড করছি। ডেনিম এক্সপোর 2 দিন ব্যাপী আয়োজন শেষ হবে মঙ্গলবার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তান ভারত যুদ্ধবিরতিতে মধ্যস্থতার মধ্য দিয়ে পরমাণু সংঘাত ঠেকিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে নিজেই এমন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন বাণিজ্য বন্ধের হুমকি দেয় যুদ্ধ থামাতে রাজি হয় দুই দেশ। জানান পাক ভারত পরমাণু সংঘাত নিয়ে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়েছেন জরুরি এ ভূমিকা। একটি গোয়েন্দা তথ্য যা বড়সড় উদ্বেগের কারণ। জানা মাত্র পাক ভারত যুদ্ধের মাঝে দুই দেশের নেতাদের সাথে যোগাযোগ করেন মার্কিন কর্মকর্তারা, তড়িঘড়ি করে চেষ্টা করেন মধ্যস্থতার। কিন্তু কি ছিল সেই উদ্বেগজনক তথ্য? এবার এ নিয়ে বোমা ফাটালেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন গোপন তথ্যটি ছিল ভয়াবহ পারমাণবিক হামলা সংক্রান্ত। ট্রাম্পের দাবি পাক ভারত পারমাণবিক যুদ্ধ থামিয়ে দিয়েছেন তিনি। আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি। আমার মনে হয় এটি একটি ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধ হতে পারত, মৃত্যু হতে পারত লক্ষ লক্ষ মানুষের। তা ঠেকাতে পেরে আমি খুবই গর্বিত।
দুদেশের সীমান্ত যখন উত্তপ্ত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস। শুক্রবার সকালে পারমাণবিক হামলার তথ্য পেয়ে যুদ্ধবন্ধে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে একমত হন তিনজন। এরপর দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যোগাযোগ করেন জেডি ভ্যান্স। আলোচনা শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন কল করেন ভ্যান্স। ভারতকে সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার জন্য মোদীর প্রতি আহ্বান জানান তিনি। ভ্যান্স মোদির ফোন আলাপের পরপরই শুক্রবার রাতভর রুবিও সহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অন্য কর্মকর্তারা টেলিফোনে যোগাযোগ চালিয়ে যান ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে। সরাসরি হস্তক্ষেপের বদলে দুদেশের মধ্যে সংলাপকেই গুরুত্ব দিচ্ছিলেন তারা। উভয়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুমকিও দেন। শনিবার ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে জরুরি ভিত্তিতে মধ্যস্থতা করে আমার প্রশাসন। পরমাণু শক্তিধর দেশ দুটি একে অপরের বিরুদ্ধে মারমুখী অবস্থানে ছিল। ভয়ঙ্কর এ সংঘাত থামার কোনো লক্ষণই ছিল না। আমরা বলেছি এবার থামো, যুদ্ধ যদি বন্ধ না করো তবে কারো সাথেই কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না, কিন্তু সংঘাত থামালে বড় ধরনের বাণিজ্য হবে আমাদের মাঝে। তৎক্ষণাৎ তারা রাজি হয় যুদ্ধ বন্ধে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই বাণিজ্য নীতি নিয়ে খবরের শিরোনামে থাকছেন ট্রাম্প। এবার তিনি দাবি করলেন আর কেউই তার মতো করে ব্যবহার করতে পারেনি বাণিজ্যকে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। বিসিবির সিদ্ধান্ত দিলে পাকিস্তান যেতে রাজি বাংলাদেশ দলের ক্রিকেটাররা, বলছেন অধিনায়ক লিটন দাস। তবে বিসিবি পাকিস্তানে দল পাঠাতে চাইবে কি? অনানুষ্ঠানিক সূত্র বলছে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের লিখিত চুক্তি হলে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চাইবে বিসিবি। আর তেমনটা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো সিদ্ধান্ত নেবার ভার দেবে দেশের নিরাপত্তা বিভাগ ও সরকারের হাতে। পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তোবা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। বিসিবি চাইলে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশের সব ক্রিকেটার। লিটন দাস একথা তো জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বিসিবি কি চায়? বিসিবির সেই চাওয়ার উত্তরটা জানতে হলে সবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা জানানো জরুরি। আপাতত মৌখিকভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ আছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবার পরই বিসিবি তাদের সিদ্ধান্তটা জানাবে। পাকিস্তানি গণমাধ্যম বলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেলে পাকিস্তানে এই সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। সেক্ষেত্রে বিসিবি তখন এই সিদ্ধান্তটা ফরওয়ার্ড করবে বাংলাদেশ সরকারের কাছেই। কেননা বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে তারাই পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের সেখানে সফর করা উচিত কিনা সেটা যাচাই বাছাই করার পর যে সিদ্ধান্তটা দেবে সেটাই আসলে মেনে নেবে বিসিবি। যদি নিরাপত্তা বিভাগগুলো যাওয়ার অনুমতি দেয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশ দল সফর করবে পাকিস্তানে। যদি আপত্তি জানায় নিরাপত্তা বিভাগ, সেক্ষেত্রে বাংলাদেশ দল হয়তো বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামটা প্রস্তাব করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। কেননা পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে শারজাতে 2 ম্যাচের টি20 একটা সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। তো এটি ছিল আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে আপডেট। বিসিবি আগে তাদের সিদ্ধান্ত জানাবে, সেই পরিপ্রেক্ষিতে বিসিবি তাদের সিদ্ধান্তটা নেবে। তবে সহসায় 2-1 দিনে এই সিদ্ধান্ত আসবে না, অপেক্ষাটা 3-4 দিন হলেও হতে পারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব পেলেন শন টেট। চলতি মাসের শেষে দলের সাথে যোগ দেবেন সাবেক এই অস্ট্রেলিয়ান স্পিড স্টার। 2027 সালের নভেম্বর পর্যন্ত টেটের সাথে চুক্তি করেছে বোর্ড। এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। এর আগে একাধিক সাক্ষাৎকারে যমুনা টিভির কাছে টাইগারদের পেস ইউনিটের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন শন টেট। If you were offered, are you willing to take that? Yes. If I was offered, of course, yeah, absolutely. 3 বছর আগে যমুনা টিভিতে এসে জানিয়েছিলেন সুযোগ পেলে বাংলাদেশে কাজ করতে চান শন টেট। আন্দ্রে অ্যাডামসকে বিদায় করে 5 মাসের ব্যবধানে এবার বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক এই অস্ট্রেলিয়ান স্পিড স্টার। এর আগে সবশেষ বিপিএলে যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও টাইগারদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন শন টেট। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে সম্ভাবনার কথাও বলেছিলেন এই অজি তারকা।
If you get an offer from BCB, what you will do? I don't know what the BCB's plans are, but look, I've always had an interest to be involved in cricket in Bangladesh. 2027 সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি, এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। এই আলোচনাটা মাসখানেকেরও বেশি সময় ধরে। টেইটের সাথে ওমর গুল, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অটিস গিবসনের নামও ছিল আলোচনায়। তবে টেইটি যে তাসকিনদের নতুন কোচ হচ্ছেন সে খবর দিয়েছিল যমুনা টিভি। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে 3 টেস্ট, 35 ওয়ানডে ও 21 টি20 খেলেছেন টেইট। 2027 বিশ্বকাপ জয়ী দলের অংশও ছিলেন তিনি। অর্জনের ঝুলিতে বেশি কিছু না থাকলেও গতির কারণে কেড়েছিলেন বিশেষ নজর। ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন টেইট। 2017 সালে অবসরের পর কোচিং পেশায় যুক্ত হন টেইট। এর মাঝে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন 42 বছর বয়সী এই কোচ। এছাড়া বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও কাজের অভিজ্ঞতা রয়েছে শন টেইটের। সবশেষ বিপিএলে ফাইনাল খেলা চিটাগং কিংসের হেড কোচ ছিলেন সাবেক এই অজি তারকা। এবার বাংলাদেশের হয়ে কী ভূমিকা রাখতে পারেন টেইট, সেটাই দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ইংলিশ চ্যাম্পিয়নশিপের খবর। প্লে অফ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ব্রিস্টল সিটিকে 3-0 গোলে হারিয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। 2 লেগ মিলিয়ে 6-0 গোলের অগ্রগামিতায় প্লে অফ ফাইনাল নিশ্চিত করেছে ব্লেডস। ঘরের মাঠে খেলার শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে শেফিল্ড ইউনাইটেড। তবে প্রথম গোলের জন্য স্বাগতিকদের অপেক্ষা করতে হয় 41 মিনিট পর্যন্ত। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে স্কোর লাইন 1-0 করেন কেইফার মুর। খেলার 52 মিনিটে গুস্তাভো হ্যামারের নেওয়া জোরালো শটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বল জড়ায় জালে। আর খেলার শেষ দিকে কালাম ও হেয়ারের বাঁ পায়ের জোরালো শটে 3-0 গোলের জয় নিশ্চিত হয় শেফিল্ডের। এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্নটা ভেস্তে গেল ব্রিস্টল সিটির। ভুটানের নারী লিগে শুভ সূচনা করেছে কৃষ্ণা মাসুরাদের ট্রান্সপোর্ট ইউনাইটেড। অনূর্ধ্ব 17 গেলফু একাডেমিকে 8-0 গোলে হারিয়েছে তারা। প্রায় 7 মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে বাজিমাত করেন বাংলাদেশ জাতীয় দলের ফরওয়ার্ড কৃষ্ণা রানী সরকার। 2 গোল আদায় করে নিশ্চিত করেন ম্যাচ সেরার পুরস্কার। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন 12 মিনিট। এবার পুরো 90 মিনিট মাঠ দাপিয়ে বেড়ান এই ফরওয়ার্ড। প্রথমার্ধের পর বদলি হিসেবে নেমে গোলের দেখা পান জাতীয় দলের ডিফেন্ডার পারভিন। দারুণ দক্ষতায় স্কোর ক্লিন শিট রাখেন লাল সবুজ দলের আরেক সদস্য গোলরক্ষক রূপনা চাকমা। তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণার পর এবার আলোচনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওজালান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই নেতার মুক্তি ঘিরে শোনা যাচ্ছে বেশ জোরালো গুঞ্জন। ধারণা করা হচ্ছে অস্ত্র সমর্পণ প্রক্রিয়ায় সাহায্য করতে দ্রুতই জেল থেকে মুক্তি দেওয়া হতে পারে তাকে। ফিরতে পারেন রাজনীতিতেও। তুরস্কের বিরোধী নেতার ভূমিকাতেও দেখা মিলতে পারে আব্দুল্লাহ ওজালানের। কুর্দি জনপদের স্বাধীনতার আশায় 1978 সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ ওজালান। এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে। রোশানলে পরে নাম ওঠে সন্ত্রাসী তালিকায়। ফলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে 1999 সালে কারাগারে যান কুর্দিদের মুক্তিকামী নেতা ওজালান। অবশ্য তাতেও ভাটা পড়েনি পিকেকের কার্যক্রমে। এতদিন জেলে বসেই কলকাঠি নাড়তেন ওজালান। তবে সংগঠনের অস্ত্র সমর্পণের ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন এখন ওজালানকে ঘিরে। সশস্ত্র সংগ্রাম থামিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সুবিধা করায় তার মুক্তির গুঞ্জন বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ধারণা করা হচ্ছে শিগগিরই আসতে পারে আব্দুল্লাহ ওজালানের মুক্তির ঘোষণা। অস্ত্র সমর্পণের সহায়তায় ছাড়া পেতে পারেন তিনি, এমনটাই মত বিশ্লেষকদের। তুরস্কের স্থায়ী ও টেকসই শান্তির জন্য ছাড়া হতে পারে ওজালানকে, কেননা তারা চাইবে না এই সমাধান ক্ষণস্থায়ী হোক। বিষয়টি নিয়ে ইউরোপ থেকে চাপ এসেছে তুরস্কের উপর। এতে ইউরোপীয় ইউনিয়নে আঙ্কারার যোগদানের পথ আরও সুগম হতে পারে। শুধু তাই নয়, ওজালান সহ তার সংগঠনের সদস্যদের রাজনীতিতে ফেরারও জোরালো আওয়াজ মিলছে। বলা হচ্ছে তুরস্কে কার্যত কোনো শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় বিরোধী নেতার ভূমিকায় দেখা যেতে পারে ওজালানকে।
তবে সব ছাপিয়ে পিকেকের এই অস্ত্র সমর্পণকে দেখা হচ্ছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা হিসেবে। অনিক রহমান, যমুনা নিউজ। আর এ ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।